সিভিল কোর্স অ্যাক্ট অনুসারে দেওয়ানি আদালতটাকে 5টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। 6 আমরা বলছি পিকুনিয়ার জুরিডিকশন বা আর্থিক এখতিয়ার, 7 বলছি স্মল কজেস কোর্ট, 10 হলো 9 হলো অন্য কোনো আইনের নিষেধাজ্ঞা সব মামলায় দেওয়ানি করা হবে। তবে এই 9 ধারাটার 32টা পয়েন্ট আছে, অর্থাৎ 32টা বিষয় সম্পর্কে এখানে উল্লেখ আছে। 10 হলো রেস সাবজুডিস, 11 হলো রেস জুডিকাটার, তারপরে 15 হলো সর্বনিম্ন আদালতে মামলা দায়ের, 16 হলো বিষয়বস্তু যেখানে অবস্থিত সেখানে মামলা দায়ের, 17 হলো বিষয়বস্তু যদি একাধিক অঞ্চলে হয় যে কোনো একটা জায়গায় মামলা দায়ের, 18 হলো যদি বিষয়বস্তু নিশ্চিত করা না যায় তাহলে যে কোনো এক জায়গায় মামলা করা। আবার 19 হলো আর্থিক এবং ব্যক্তিগত যদি কোনো ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণের মামলা হবে 19 ধারা। আর 20 হলো অন্যান্য মোকদ্দমা, এই যে আগে যা বলছি এটি ছাড়া অন্যান্য মোকদ্দমা। 21 হলো যদি একটার আপত্তি থাকে, 22 হলো মামলা স্থানান্তর, অর্থাৎ যদি আমরা একাধিক আদালতে মামলা করতে যে কোনো একাধিক আদালতে মামলা হবে, যে কোনো এক জায়গায় করছি কোনো পক্ষ মামলা স্থানান্তরের জন্য মামলা স্থানান্তর করতে পারবে। 22 হলো স্থানান্তরের আবেদন, 24 হলো ক্ষমতা, স্থানান্তরের ক্ষমতা। আচ্ছা, এরপর হলো 26 হলো মামলা দায়ের, 27 হলো সমন জারি, 27 হলো সমন জারি। এরপরে বলছিলাম কত 30 হলো যে উদ্ঘাটন, দলিল বা অন্যান্য বিষয়বস্তু উদ্ঘাটন। 31 হলো বিবাদী সাক্ষীর প্রতি সমন জারি। আর 32 হলো সমন জারি করতে যায় যদি সমন ব্যর্থ হয়, সমন জারি করার পরেও যদি কোনো পক্ষ না আসে তাহলে তার বিরুদ্ধে দণ্ড কয় রকম ছিল? এক নম্বর হলো ফরমানা জারি করা যাবে, এরপর 2 নম্বরে হলো জরিমানা করা যাবে, না সম্পত্তি ক্রোধ করা যাবে, 500 টাকা জরিমানা করা যাবে দেওয়ানি আদালতে। আচ্ছা, এরপরে ছিল 33 হলো রায় ও ডিক্রি। তো আমরা বলছি মামলা শুনানি করে, অর্থাৎ শুনানি মানে সাক্ষী এবং জেরার মাধ্যমে মামলার একটা চূড়ান্তভাবে রায় হবে, রায়ের পরে ডিক্রি দিবে। তাহলে এখানে বিশেষ দ্রষ্টব্য বলা আছে যে ডিগ্রিটা দিলে এটা একটা নির্দিষ্ট ফর্মেট এবং রায় দেওয়ার 7 দিনের মধ্যে ডিগ্রি কার্যকর করা আবশ্যক। আর যেদিন থেকে বিচারক স্বাক্ষর করবে সেদিন থেকে তামাদি মেয়াদ শুরু হবে। আর 35 ধারায় ছিল কস্ট মানে কি? খরচ। যদি এই কেউ জবাব দাখিল করতে না কি 35 ধারাটা কি? খরচ কিসের খরচ? মামলার রায় হলে কোন পক্ষ যদি যে পক্ষ জিতবে সেই খরচটা সে পাবে, এবং এই খরচটা দেওয়া আদালতের বিচারকের বিবেচনাধীন এবং এটার সাথে 6% সুদ দিতে। 35-এর কতে হলো মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দরখাস্ত করলে সেটা যদি নামঞ্জুর হয় তাহলে সেটার জন্য 20,000 টাকা জরিমানা করতে পারে। আর 35-এর খতে হলো সময় মতো যদি আমি জবাব না দিই তাহলে সেই ক্ষেত্রে প্রথম হলো 2,000 টাকা, সময়ের পরেও যদি দেয় তাহলে 3,000 টাকা জরিমানা হবে। এরপরে ছিল কত 39 না 38 ডিগ্রি জারিকারক আদালত, যে আদালত ডিগ্রি জারি করে এবং স্থানান্তর করে বা সেই যে আদালত ডিগ্রিটা জারি করে সেই ডিগ্রি জারি করে আদালত। 39 ডিগ্রি স্থানান্তর। আর 40 কি 48 কি ডিগ্রিদারের সময়সীমা। আমরা বলছিলাম ডিগ্রিদারের সময়সীমা 3টা, 12, 3, 6। 12 কোন জায়গায়? যদি 48 ধারার বিধান অনুসারে হলো 12 বছরের মধ্যে ডিগ্রির জন্য আবেদন করতে হবে। আমাদের তামাদি আইনের প্রথম তফসিল অনুসারে 182 অনুচ্ছেদে বলা আছে, 81-তে বলা আছে যে যদি এই 48 ধারার মধ্যে না পড়ে তাহলে 3 বছর, আর যদি রেজিস্টার্ড হয় তাহলে 82 অনুচ্ছেদ অনুসারে সেটা হবে 6 বছর। আচ্ছা, ধারা 51 লেখেন ডিগ্রি জারিতে আদালতের ক্ষমতা। ডিগ্রি জারিতে আদালতের ক্ষমতা। ডিগ্রি জারিতে আদালতের ক্ষমতা ধারা 54
সম্পত্তি বাটোয়ারা বা অংশ পৃথক করা, সম্পত্তি বাটোয়ারা বা অংশ পৃথক করা। আমরা কিন্তু 5-7টার বেশি দ্বারা পড়ি না। সম্পত্তি বাটোয়ারা বা পৃথক অংশ পৃথক করা। 55 ধারায় লেখেন গ্রেফতার ও আটক, গ্রেফতার ও আটক। 56 ধারায় লেখেন মহিলা জেনাধারকে গ্রেফতার ও আটকে বাধা। 59 লেখেন অসুস্থতার কারণে মুক্তি, অসুস্থতার কারণে মুক্তি। 56তে মহিলা জেনাদারকে আটক ও মুক্তি না, মহিলা জেনাধারকে গ্রেফতার ও আটকে বাধা, আটকে বাধা। আর 56 পরে 56 পরে হলো 59 ও 58 হলো আটক ও মুক্তি। 60 লেখেন ডিগ্রি জারির জন্য সম্পত্তি ক্রয় ও বিক্রি। দেখেন 51 ধারায় আমি একটু পড়ে শোনাই আপনাদের এবং ব্যাখ্যা দিই, তাহলে বুঝবেন। ডিগ্রি জারিতে আদালতের ক্ষমতা। আমরা আগে পাইছি কি ডিগ্রি জারিকারে আদালত পাইছি, ডিগ্রি স্থানান্তর পাইছি, ডিগ্রির সময় পাইছি, তিনটা পাইছি না, সময়সীমা পাইছি। এখন হচ্ছে ডিগ্রি জারিতে আদালতের ক্ষমতা। বলছে ডিগ্রিদারের আবেদনের প্রেক্ষিতে আদালত 5 ভাবে ডিগ্রি জারি করতে পারে। আমরা ওই ডিগ্রি জারি আদালতের মধ্যে পাইছিলাম আদালত স্বেচ্ছাধীন ক্ষমতায় অথবা কোনো পক্ষের আবেদন ক্রমে আদালত ইচ্ছা করলে ডিগ্রিটা স্থানান্তর করতে পারে। এখানে 51 এসে বলছে যে ডিগ্রিদারের আবেদনের প্রেক্ষিতে আদালত 5 ভাবে ডিগ্রি জারি করতে পারে। তাহলে ডিগ্রি জারি কয়ভাবে করতে পারে? 5 ভাবে করতে পারে। যেমন 1 নম্বর হচ্ছে ডিগ্রিভুক্ত সম্পত্তির অর্পণের ধারা। ডিগ্রিটা জারি করে ডিগ্রি যে সম্পত্তি নিয়ে বিরোধ ছিল, এটা যে পক্ষের ডিগ্রিটা পাইছে তারা ডিগ্রিটা হস্তান্তর করে দিয়ে দিল, তাহলে কার্যকর হয়ে গেল। কার্যকর করার ভাবে 5 ভাবে। এক প্রথম হলো ডিগ্রিদার ডিগ্রির যে বিষয় সম্পত্তিটা ডিগ্রিভুক্ত সম্পত্তি অর্পণ করে দেওয়া। 2 নম্বর হলো কোনো সম্পত্তি ক্রয় বা নিলাম বিক্রয় ধারা অথবা নিলাম বিক্রয় ধারা। দেখা গেছে যে কোনো পক্ষের মধ্যেই নাই, এটা অন্যের দখল আছে, তাহলে সরকার কোর্ট কি করলো, এটা প্রুফ করেও কোর্টের অধীনে নিয়ে নিতে পারে। অথবা ডিগ্রি হয়েছে এটা প্রুফ করে বিক্রয় করে, নিলাম বিক্রি করে এটা টাকাটা হস্তান্তর করে দিল, নিলাম বিক্রি করে তারা বুঝাই দিল। তাহলে প্রথমটা হলো ডিগ্রির যে সম্পত্তিটা, এই সম্পত্তিটা হস্তান্তর করে দিয়ে দিল যে এই যে আপনার সম্পত্তি নিয়ে নেন। অথবা যে সম্পত্তি এটা দেওয়া সম্ভব না, তাহলে কি প্রুফ করবে, অথবা প্রুফ করে নিলাম রাখবে, অথবা নিলাম বিক্রয় করে বিক্রয়ের টাকাটা তারা দিয়ে দেবে। আচ্ছা, 3 নম্বর হলো জেনাদারকে গ্রেফতার ও কারাগারে আটক করে। অনেক সময় বেটা কিচ্ছু নাই, টাকা পয়সা যে সম্পত্তি নিয়ে বললাম আর তো জমি নেই, কিচ্ছু নেই, তাহলে কি করবে, তাহলে ওই বেটারে আটক করে জেলখানায় দেবে, তুই শাস্তি পা। তাহলে এইটাও ডিগ্রি কার্যকর করার একটা বিষয়। তাহলে আমি আবার বলি 5 ভাবে ডিগ্রি কার্যকর করে। 5 ভাবে একটু ডিগ্রিভুক্ত সম্পত্তিটা বুঝায় দিয়ে দেয়, যে ডিগ্রি পাইছে তারা দিয়ে দেয়। দেখা গেল ডিগ্রির সম্পত্তিটা বুঝায় দেওয়া সম্ভব না, তখন কি করে এই ডিগ্রিভুক্ত সম্পত্তিটা নিলাম ডাকে, বিক্রয় করে, ক্রুপ করে নিলাম ডাকে বিক্রয় করে টাকা বুঝায় দেয়। অথবা নিলাম ডাকে তারা বুঝা যায় যে তুমি এখান থেকে বিক্রি করো অথবা তোমার বুঝাই দিলাম। 2টা গেল। 3 নম্বর হলো জেনাদারকে আটক করে তাকে জেলখানায় অর্থাৎ কারাগারে আটক রাখে, অথবা রিসিভার নিয়োগ করে, অথবা প্রয়োজন অনুসারে অন্যান্য উপায়। এইগুলি ছাড়াও কোর্ট যদি মনে করে ন্যায় বিচারের জন্য আরো কিছু ব্যবস্থা নেওয়া, সেটা নিতে পারে। আমি কথাটা আবার বলি, ধারা 51 এখানে ধারা 51 আমরা কি বলছি যে ডিগ্রি কার্যকর করার জন্য 5টি উপায় আদালত কিভাবে ডিগ্রি কার্যকর করে, ক্ষমতা প্রয়োগ করতে পারে বা কি। 1 নম্বরে তার কাজটা হলো কি, যে ডিগ্রিভুক্ত যে সম্পত্তিটা যেটা ডিগ্রি দিছে, এইটা ডিগ্রিভুক্ত সম্পত্তিটা মানে যে ডিগ্রি পাইছে তারা বুঝাই দিয়ে কার্যকর করতে হবে। 2 নম্বর হলো যে ডিগ্রিভুক্ত সম্পত্তি
তারা বুঝাই দেওয়া সম্ভব না, তাহলে কি তার সম্পত্তিটা ক্রুক করবে, ক্রুক করে নিলাম ডাকে বিক্রয় করে টাকা দিবে, অথবা ক্রুক করে তাদের নিলাম ডাকিয়ে দিল যে তোমার সম্পত্তি। তাহলে এক নম্বর হলো সম্পত্তি দিয়ে দিছে, দুই নম্বর হলো নিলাম ডাকিয়ে ক্রুক করে টাকা দিয়ে দিছে, তিন নম্বরে কি বলছি জানাদার টাকা নাই, কিচ্ছু নাই, মানে কিছু নাই, তাহলে যাওয়াটা জেল খান। অনেক সময় চেক ডিজনের মামলা টাকা নাই, সম্পত্তি নেই, কিচ্ছু নাই, তখন কি করে তো ঠিক আছে জেল খান, 6 মাস 1 বছর 2 বছর জেল খাটে, মানে আত্মতৃপ্তি না, টাকা দিতে হবে, জেল তো কাটছস খাটা দিচ্ছি তাদের, এই হলো তাহলে জেল খাটাইব। 4 নম্বরে কি বলছি রিসিভার নিয়োগ করবে, যে রিসিভার নিয়োগ করে কার অধীনে থাকবে, ওই বাটার অধীনে আর থাকবে না, বিবাদীর অধীনে থাকবে না, বাদীর অর্থাৎ যিনি ডিগ্রি পাইছে তার অধীনে চলে আসবে, রিসিভার নিয়োগ করছে, রিসিভার উদ্ধার করে তারা বুঝাই দেবে, অথবা অন্যান্য যে কোনো পদ্ধতি বিচারক ব্যবস্থা, যদি বিচারক মনে করে এই 4টা পদ্ধতি ছাড়াও আরো কিছু দরকার, তখন সেই ব্যবস্থাও নিতে পারে। কত ধরার কথা 51 ধরার মূল কথাটা কি আমাদের দেওয়ানি আদালতের যে ডিগ্রি দেওয়া আদালত, অর্থাৎ ডিগ্রি জারিতে আদালতের কিভাবে ডিগ্রিটা জারি করতে পারে, কয়ভাবে করতে পারে, 5টা পদ্ধতিতে করতে পারে। এখন আসেন 54 ধারা। 54 ধারায় বলছে সম্পত্তির বাটোয়ারা বা অংশ পৃথক করা। আমরা সাধারণত জানি মুসলিম ফারায়াজ করে আসছেন ওরা, বলছে যে মৃত ব্যক্তির সম্পত্তি ক্রয় বা বিক্রয় করে আইনগত প্রতিনিধির ক্ষেত্রে ডিগ্রি বাস্তবায়ন করা যেতে পারে। উক্তরূপ সম্পত্তি বাটোয়ারা বা অংশ পৃথক করা সম্পর্কিত কোনো ডিগ্রি বাস্তবায়ন করার দায়িত্ব কালেক্টর বা কালেক্টরের অধীনস্থ গ্যাজেটের কর্মচারী। আচ্ছা, এখন দেখেন সম্পত্তি বাটোয়ারা বা পৃথক করা, আমরা অনেক সময় বিরোধ থাকে, পারিবারিক বিরোধ থাকে না সম্পত্তি নিয়ে, এক কথায় এটা হলো 54 হলো বাটোয়ারা মোকদ্দমা। আমরা যে বাটোয়ারা মোকদ্দমা করি সিভিল আদালতে কত ধারার আওতায় করি, প্রশ্নটা হলো যে বাটোয়ারা মামলা কত ধারায় হয়, তাহলে এটা 54 ধারা। বাটোয়ারাটা কখন হয়, যে কোনো ব্যক্তি যদি মরে যায়, উত্তরাধিকারের যে বিষয়টা মারা যায়, মৃত ব্যক্তির সম্পত্তি যদি আপোষ বন্টন না হয়, পারিবারিকভাবে যদি আপোষ বন্টন না হয়, তাহলে এই 54 ধারার আলোকে আমরা কি করি, দেওয়ানি আদালতে মামলা করি। দেওয়ানি আদালত কি করে এই বাটোয়ারাটা করে দেয়। বাটোয়ারা করার অনেক পদ্ধতি আছে, যেমন আপনারা একটা বলেন যে কে কত অংশ পাবে, এটা লিখে দিলেন, কিন্তু সবাই নোটিশ দিবে, সম্পত্তির পরিমাণ ইত্যাদি লাগবে, অপর পক্ষ এসে বললো যে না সম্পত্তি তো এইভাবে না, আরও লোক বাদ পড়ছে, এর বাদ পড়ছে, এর বাদ পড়ছে, তখন কি হবে, আপোষ বন্টন হবে, কোর্ট আপোষ বন্টন করতে, তখন সবার বক্তব্য শুনবে, প্রয়োজনে কোর্ট কী করবে, ইনভেস্টিগেশন দেবে, কমিশন পাঠাবে, জুডিশিয়াল ইনকোয়ারি পাঠাবে, তথ্য উদ্ঘাটন করা সম্পত্তি, তখন আবার বিশেষজ্ঞ দেওয়া, কারণ বিশেষজ্ঞদের হিসাব নিকাশ করে এই বাটোয়ারাটা করে দেবে। এখন বাটোয়ারাটা বাস্তবায়ন করে কেনা, বাটোয়ারাটা বাস্তবায়ন করে যায় কালেক্টর। আমরা বলছি না সিভিল আদালত তো ঘরে ঘরে যায় ডিগ্রিটা বাস্তবায়ন করে না, এটা বাস্তবায়ন করতে হলে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জায়গা কালেক্টর মানে কি, ওই ডিসি সাহেবের অধীনে যে ম্যাজিস্ট্রেটরা আছে তারা জায়গায় এটা বুঝাই দেবে। দেখবেন লাল পতাকা কি লাগে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাগা, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেট লাগা, এরা কাজ হলো কি এটা বাস্তবায়ন করা। তাহলে এই জন্যই বলছে 54 ধারা যদি বাটোয়ারা মোকদ্দমা হয়, কালেক্টর সব কি করবে, মৃত ব্যক্তির সম্পত্তিটা প্রয়োগ করে আইনগত প্রতিনিধিদের মধ্যে বাস্তবায়ন এটা করবে। কত ধারা? 54 ধারা। এক কথা মনে রাখবেন, বাটোয়ারা মোকদ্দমা। 54 ধারা মানে কি, বাটোয়ারা মোকদ্দমা। এক কথায় 54 ধারা হলো বাটোয়ারা মোকদ্দমা, এবং এটা বাস্তবায়ন করবে কালেক্টর। 55 ধারায় আসেন, গ্রেফতার ও আটক। ডিগ্রি জারির জন্য সাব্যস্ত জামিনদারকে যে কোনো দিনে যে কোনো সময় গ্রেফতার করে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে, তবে উক্ত ব্যক্তিকে আটক রাখার জন্য এখন দেখেন, ওই যে আমরা এই পড়ছি 51 ধারায় পড়ছি যে ডিগ্রি জারির জন্য, ডিগ্রি কার্যকর করার জন্য আটক করেও গ্রেফতার এই ডিগ্রি জারি করা যায়। আর 55 ধারায় এসে আবার এখানে একটু বাধা দিছে,
কিভাবে দিচ্ছে দেখেন, বলছে ডিগ্রি জারির জন্য সাব্যস্ত জনতাকে যে কোনো দিনে যে কোনো সময় গ্রেফতার করে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে, তবে এই তিনটা বিষয় আছে। কোনো বাসগৃহে সূর্যাস্ত বা সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে প্রবেশ করা যাবে না, অর্থাৎ রাতের বেলায় দেওয়ানি মামলায় জেনাদারকে ডিগ্রি জারি করার জন্য রাতের বেলায় গ্রেফতার করা যাবে না। একটা মান কোনো বাসগৃহের দরজা ভেঙে ফেলা যাবে না, যেমন আমরা ক্রিমিনালে করছি দরজা ভেঙে হলেও গ্রেফতার করা যাবে না। সিভিল মামলার ক্ষেত্রে রাতের বেলায় গ্রেফতার করা যাবে না এবং দরজা ভেঙে গৃহে প্রবেশ করা যাবে না। 3 নম্বর হলো কোনো বাসগৃহে কোনো ধার্মিক মহিলা থাকলে উক্ত মহিলাকে সরে যাওয়ার জন্য উপযুক্ত সময় ও সুযোগ প্রদান না করে প্রবেশ করা যাবে না। হ্যাঁ, যদি যাইতেই হয় তাহলে কোনো ধার্মিক মহিলা থাকলে তারা আগে বাইর করবে, বাইর করে তারপরে এই গৃহে প্রবেশ করতে হবে। দরজা ভাঙিয়া। তাহলে ক্রিমিনাল মামলার সাথে সিভিলের পার্থক্যটা হলো, যেমন পুলিশ দরজা ভাঙিয়াও গৃহে প্রবেশ করতে পারে। আমরা দেখবো ফৌজদারি মামলার বলেন তো দেখি গ্রেফতারি কত দাঁড়ায়? আমি সব গ্রেফতার হই নাই, সাবরিনার মতন যদি আপনারা গ্রেফতার হইতেন তাহলে বুঝতেন। 54 ধারা ওটা কি? বিনা পরোয়ানায় গ্রেফতার ফৌজদারি। আচ্ছা, এমনি গ্রেফতারি পরোয়ানা, গ্রেফতারি এবার 2 রকম, কিন্তু ক্রিমিনালের 2 রকম, একটা হলো সাধারণ গ্রেফতার আর একটা হলো বিনা পরোয়ানায় গ্রেফতার। সাধারণ গ্রেফতার হলো যে আদালতের পারমিশন নেওয়া, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আদালতের পারমিশন নিয়ে পুলিশ যদি কোনো ব্যক্তিকে গ্রেফতার করে, ওয়ারেন্ট ইস্যু করে তাহলে এটা সাধারণ গ্রেফতার। আর বিনা পরোয়ানায় গ্রেফতার হলো 54 ধারা থেকে আসে। তাহলে ওইটা কত থেকে শুরু হয়েছে জানেন? জানেন না, ওইটা হলো 46 থেকে 46 ধারা থেকে দেখবেন এই 53 ধারা পর্যন্ত হলো সাধারণ গ্রেফতার। এই 54 থেকে 73 ধারা পর্যন্ত 74 ধারা পর্যন্ত হলো এখানে হলো ওই বিনা পরোয়ানায় গ্রেফতার। আবার 75 থেকে আবার আছে গ্রেফতারি বিষয় আছে। আবার এক কথায় প্রশ্ন, আমরা ওইখানে যাবো না, কারণ ওইটা গেলে আবার ঘোরা লাগে যাবো। তাহলে আমরা 51 ধারায় কি পাইছি? ডিগ্রি জারির ক্ষমতা। ডিগ্রি জারিতে আদালতের ক্ষমতা কয়টা? ক্ষমতা 5টা। 54 ধারায় বলছি বাটোয়ারা মোকদ্দমা, এক কথা মনে রাখবেন, বাটোয়ারা মোকদ্দমা। বাটোয়ারাটা করে দেয় কালেক্টর, এটা বাস্তবায়ন করে। আচ্ছা, এরপরে কত ধারায় পড়ছি? 55 ধারায় বলছি এই যে এইটারই ব্যাখ্যা দিছে যে যদি গ্রেফতারকৃত মানে গ্রেফতার এবং আটক বলছে যে যদি কোনো ব্যক্তির ডিগ্রি জারি করতে যায় গ্রেফতার করার প্রয়োজন বা আটক করার প্রয়োজন হয় করা যাবে, তবে মনে রাখতে হবে 3টা শর্ত এখানে বাধা। একটা হলো রাতের বেলা, অর্থাৎ সূর্যাস্তের পরে সূর্যোদয়ের মধ্যবর্তী, সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ রাতের বেলা। মানে ভাষাটা দেখেন, সূর্যাস্তের পরে সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ রাতের বেলা। রাতের বেলায় কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না, রাতের বেলায় গ্রেফতার করা যাবে। 2 নম্বর হলো যে দরজা ভেঙে গ্রেফতার করা যাবে না। 3 নম্বর হলো যদি কোনো গৃহে প্রবেশ করতে হয় তাহলে ধার্মিক মহিলা থাকলে তারা আগে বাইর করবো, বাইর করে দরজা ছাড়া কিন্তু খোলা থাকবে, বলবেন বাইরেব, তারপরে আপনি তারা আটক করতে পারবেন। এই 3টা বাধা আছে। কত ধারায়? 55 ধারায়। আচ্ছা, এরপরে আসেন 56 ধারায়। এখানে মহিলাদেরকে বিশেষ সুবিধা এখানে দেওয়া আছে। দেখেন, ডিসক্রিমিনেশন আছে আইনে নাকি? এই আইনটা অ্যামেন্ডমেন্ট করা দরকার। বলছে সংবিধানে সব সমান, আবার ডিসক্রিমিনেশন, এটা তো হয় না, হয় কি? হ্যাঁ, মহিলা জেনাদারকে গ্রেফতারে আটকে বাধা বলছে ডিগ্রি জারির জন্য সাব্যস্ত জেনাদারের যদি মহিলা হয়ে থাকে তাহলে তাকে গ্রেফতার করা আর দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না। মহিলা হলে তাদের যে সকল মহিলাদের বাচ্চা আছে, বাচ্চা দেখভাল করে বা পারিবারিক অন্যান্য কার্যক্রম করে, যেগুলো পুরুষদের দ্বারা সম্ভব না, সেই জন্যই এদেরকে আটক রাখা, দেওয়ানি আদালতে আটক রাখা সম্ভব না, আর আটক করা যাবে না।
তো 56 ধারায় আমরা বলছি মহিলা দেনাদারকে গ্রেফতারে আটক রাখা যায় না, এদেরকে গ্রেফতার দেওয়ানি আটক রাখা যাবে, গ্রেফতার করা যাবে না। এরপরে আসেন 58 ধারা, আটক ও মুক্তি। 58 ধারা হলো আটক ও মুক্তি। ডিগ্রি জারির জন্য সাব্যস্ত জানাদেরকে আটক করার ক্ষেত্রে দুইটি ভাগ রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই মূল কথাটা ছিল কিন্তু 51 থেকে আমরা কিন্তু এটিতে আসতেছি। তাহলে বলছে ডিগ্রি প্রদত্ত টাকার পরিমাণ 50 টাকা বা তার কম হলে 6 মাস আটক রাখা যাবে, 6 সপ্তাহ আটক রাখা যাবে। যদি ডিগ্রি হিসেবে 50 টাকা পাওয়া যায়, 50 টাকা বা কম হলে 6 সপ্তাহ, যদি এটা না দেয় তাহলে তাকে 6 সপ্তাহ আটক রাখা যাবে। আর যদি প্রদত্ত টাকার পরিমাণ 50 টাকা বেশি হয় তাহলে 6 মাস পর্যন্ত আটক রাখা যাবে। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হলো কোনো মানে যারা সাব্যস্ত যার পরে বিরুদ্ধে ডিগ্রিটা হয়েছে, তুমি গিলটি মাইন্ডেড, তোমার 50 টাকা জরিমানা আছে, এখন তুমি টাকাটা দিবে না, তোমার কাছে 50 টাকা পাবে দেয় না, তাহলে 50 টাকা কম যদি হয় তাহলে 6 সপ্তাহ আটক রাখা যাবে। আর 50 টাকা বেশি হলে শাস্তি আর কি 6 মাস, 50 টাকা বেশি হলে 6 মাসের বেশি আটক রাখা যাবে। তবে উক্ত ব্যক্তিকে আটকের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই যদি মুক্তি দেওয়া যাবে, যদি যে কোনো উপায়ে ডিগ্রি দেনা পরিশোধ করে দেয় কিংবা যাহার আবেদনের প্রেক্ষিতে আটক করা হয়েছে তিনি অনুরোধ করলে তিনি তার কুরপুষ বন্ধ করে দিলেন। আচ্ছা, এখন দেখেন এই ডিগ্রি আদালতের কাজ হলো বিশেষ দ্রষ্টব্য দেওয়া। এই ক্ষেত্রে যে ডিগ্রি জারিতে মুক্তি দেওয়া হবে সেই বিষয়ে তাকে পুনরায় আটক করা যায়, তাহলে রেড জুডিকেটর হয়ে যাবো না, যেটার জন্য একবার মুক্তি দিচ্ছে একই বিষয় নিয়ে পরে আটক করা যাবে না। আচ্ছা, তাহলে 58 ধারাটা আমরা আবার বলি যে যদি ডিগ্রি জারির জন্য সাব্যস্ত দেনাদারকে আটক করার ক্ষেত্রে দুইটি ভাগ। যদি ডিগ্রির প্রদত্ত টাকার পরিমাণ 50 টাকা বা তার কম হয় তাহলে 6 সপ্তাহ টাকা দেওয়া যাবে। ডিগ্রির প্রদত্ত টাকার পরিমাণ 50 টাকা তার বেশি হয় 6 মাস আটক টাকা যাবে। তবে উক্ত ব্যক্তিকে আটকের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই মুক্তি দেওয়া যাবে যদি যে কোনো উপায়ে ডিগ্রির দেনা পরিশোধ করে দেয় কিংবা যাহার আবেদনের প্রেক্ষিতে আটক করা হয়েছে তিনি অনুরোধ করলে বা তিনি কুরপুষ ভাতা দেওয়া বন্ধ করে দিলে। তাহলে এই যে সেই আবেদন ক্রমে যে আমি করছিলাম আবেদন আমি অফ করে দিচ্ছি, অথবা ওই বেটার যে কোনো সময় টাকাটা দিচ্ছে, যেদিনই টাকাটা দিয়ে দেবে এদিনই সে মুক্তি পাওয়া যাবে। এই হলো এটার শর্ত। আরেকটা হলো যে এইবারে একবার যদি মুক্তি পাওয়া যায় কত দ্বারা অনেক সুবিধা, এখানে আইন পানির মতন, ক্রিমিনালরা আইনটা বুঝলে পরে তো আর এটা কার্যক্রম মানে বাস্তবায়ন করা কঠিন। এই আইনটা লিবারেল হয়ে গেল না আমাদের দেশের প্রেক্ষাপটে। ধারা 59 ধারায় অসুস্থতার কারণে মুক্তি বলছে ডিগ্রি জারির জন্য সাব্যস্ত দেনাদারের বিরুদ্ধে পুরোনো ইস্যু করার পরে যে কোনো সময় উক্ত ব্যক্তির গুরুতর অসুস্থতার কারণে আদালত বাতিল করতে পারেন এবং উক্ত ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আটক করা থেকে মুক্তি দিতে পারেন। আচ্ছা, এক কথায় অসুস্থতার জন্য যে কোনো অসুস্থ হয় যদি সার্টিফিকেট থাকে, এটা যদি জেলখানাও থাকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দেবে। মানে ওই যে আমরা বলছি যে আটক করে তার সম্পত্তি ক্রোপ করে ইত্যাদি বাস্তবায়ন করবে না, দেওয়ানি মামলাতে বলছে যদি দেওয়ানি কয়েকখানে আটক থাকে তাহলে সে যদি অসুস্থ হয় তাহলে অবশ্যই তাকে সাথে সাথে মুক্তি দিয়ে দিতে হবে, এখানে আটক রাখা যাবে না। মানুষের মধ্যে সবসময় আকাঙ্ক্ষাটা নিয়ন্ত্রিত থাকা উচিত। আমার যে চাহিদাটা যখন অনিয়ন্ত্রিত হয়ে যাবে তখনই আমি অপরাধে জড়ায় যাব। আমার মধ্যে যে চাহিদাটা নিয়ন্ত্রিত থাকে যে আমার ডাল ভাত চলবে, আমার এত বেশি চাওয়া পাওয়া নাই, তখনই মানুষ মানে অপরাধ প্রবণতা তার মধ্যে কম থাকবে। আর মানুষের মধ্যে যখন উচ্চ আকাঙ্ক্ষা যতই থাকবে যে আমার এটা পরে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে, তখনই মানুষ কি এই ক্রাইম বা অপরাধে জড়ায় যায়। একটা
যদি কোনো ডিগ্রিদারের বা সাব্যস্ত দানাদার পুরোনো ইস্যুর পরেও যদি তাকে গ্রেফতার করা হয় এবং সে যদি অসুস্থ হয়ে যায়, অবশ্যই তাকে আদালত মুক্তি দিতে হবে এবং তার গ্রেফতারি পরোয়ানা বাতিল করতে হবে। যদি কোন আইনে, সিভিল আইনে, কোনো দেওয়ানি আইন অনুসারে কোনো সাব্যস্ত দানাদারকে যদি সমন জারি করলে আসে নাই, দানাদার প্রয়োগ করলো, তাকে বলছে যে তুমি এটা প্রদান করো, দিল না, তাহলে তাকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে হবে। গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার পরে দেখলো সে অসুস্থ হয়ে গেছে, তাহলে গ্রেফতারি পরোয়ানা বাতিল করতে হবে এবং যদি দেওয়ানি কয়েকখানা আটক থাকে, আটককৃত ব্যক্তিকে যদি অসুস্থ হয়ে যায় সাধারণত তারা মুক্তি দিয়ে দিতে হবে। এটা কত ধারা? বিখ্যাত ধারা 60, ডিগ্রি জারির জন্য সম্পত্তি ক্রয় ও বিক্রয়। আচ্ছা, এই ধারাটা দিয়ে একটা আইনি হয়েছে আমাদের দেশে। 60 ধারাটা হলো ডিগ্রি জারির জন্য সম্পত্তি ক্রয় ও বিক্রয়। আচ্ছা, এটা কি বলছে যে যদি ডিগ্রি জারি হয়, তো এই আমাদের 51 ধারাতে আমরা পাইছি সম্পত্তিভুক্ত সম্পত্তি কি করবো, কোন সম্পত্তি ক্রয়, নিলাম বিক্রয় অথবা ক্রয় বিক্রয় দ্বারা এটা বাস্তবায়ন করা। 60 এসে বলছে ডিগ্রি জারির জন্য যে সকল সম্পত্তি ক্রয় বা বিক্রয় করা যাইতে পারে, ওইখানে আবার বাধা দিয়েছে। এই যে 51 ব্যাখ্যা কিন্তু এই যে এতক্ষণ যা বললাম এতগুলি দ্বারা, এখানে 60 বলছে যেগুলি কোন কোন সম্পত্তি ক্রয় করা যাবে, বিক্রয় করা যাবে। যদি জমি থাকে, বাসগৃহ থাকে, জমি, বাসগৃহ বা অন্যান্য দালান কোটা, মালপত্র, নগদ অর্থ, ব্যাংক টাকা, ব্যাংক নোট, চেক, বিল অফ এক্সচেঞ্জ, হুন্ডি, প্রমিসরি নোট, গভর্নমেন্ট সিকিউরিটি, কোম্পানির শেয়ার ইত্যাদি, যে সকল সম্পত্তি ক্রয় ও বিক্রয় করা যাবে না। তার মানে এটি করা যাবে। আচ্ছা, আর করা যাবে না হলো, আপনারা সবাই জানেন আমরা একটা আইন করছি, ব্যাংকারশিপ, দেউলিয়া করছি না? এই ধারাটার মধ্যে কিন্তু এই ধারাটার আলোকে দেউলিয়া আইনটা করেছে। অর্থাৎ এক কথায় কোন সম্পত্তি ক্রয় করা যাবে, কোন সম্পত্তি ক্রয় করা যাবে না। হ্যাঁ, আপনার যদি কোনো স্থাবর সম্পত্তি থাকে, নগদ টাকা থাকে, আসবাবপত্র থাকে, স্বর্ণগয়না থাকে, ব্যাংকের টাকা থাকে, চেক থাকে, এগুলি করা যাবে। কিন্তু করা যাবে না কোনগুলি, যে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র। আপনার যদি কোনো প্রফেশনাল জিনিসপত্র থাকে, আপনি যদি ডাক্তার হন তো আপনার টেলিস্কোপ নেওয়া যাবে না, কৃষক হলে লাঙ্গল জল নেওয়া যাবে না, আপনি গৃহিণী হলে আপনার হাঁড়ি পাতিল নেওয়া যাবে না, হাঁড়ি পাতিল নেওয়া যাবে না, আপনি যদি অ্যাডভোকেট হন আপনার কোর্টটাই নেওয়া যাবে না, আপনি যদি লেখক হন আপনার কলম এটা নেওয়া যাবে না, চেয়ার টেবিল নেওয়া যাবে না। এরকম এটি ছাড়া অন্যান্য বিষয়গুলি নেওয়া যাবে। এটার কোথায় বলা আছে? 60 ধারা। ডিগ্রি জারির জন্য সম্পত্তি ক্রয় ও বিক্রয় করা যাবে কোনগুলি? জমি, বাসগৃহ, অন্যান্য দালান কোটা, মালপত্র, নগদ অর্থ, ব্যাংক টাকা, ব্যাংকের নোট, চেক, বিল অফ এক্সচেঞ্জ, হুন্ডি, প্রমিসরি নোট, গভর্নমেন্টের সিকিউরিটিজ, কোম্পানির শেয়ার, এইগুলি করা যাবে। আর যেগুলি নেওয়া যাবে না, যে কোনো যদি পরিধেয় বস্ত্র হয় সেটা নেওয়া যাবে না। চাষি হলে তার চাষের বিষয়বস্তু, মানে বীজ, সার, কীটনাশক, লাঙ্গল জল, যদি ব্যবসায়ী হয় তো হিসাবের খাতাপত্র, এগুলি নেওয়া যাবে না। এগুলি ছাড়া অন্যান্য নেওয়া যাবে। এক কথা, ওই ব্যাংকারশিপ একটা আমরা যে বলছিলাম, একজন ব্যক্তি যদি ক্রুপ মানে দেউলিও হয়ে যায়, দেউলিয়া হলে কোন সম্পত্তিগুলি তার ক্রুপ করা যাবে, কোনগুলি ক্রুপ করা যাবে না। যে আমি যে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র কখনোই ক্রুপ করা যাবে না। তো বিলাসবহুল জিনিস হলে অবশ্যই পারা যাবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে আমার পরিধেয় বস্ত্র, একজন মহিলার তার নাকফুল, যেটা ধর্মীয় বিধানে নিষেধ আছে, এটা নেওয়া যাবে না। কিন্তু এই ধর্মীয় নাকফুল ছাড়া অন্যান্য যে স্বর্ণ অলঙ্কার আছে এইগুলি কিন্তু নেওয়া যাবে। কারণ নাকফুলটা নাকি ধর্মীয় বিধানে নিষেধ আছে, যেটা 51, তারপরে 54, তারপরে 55, তারপরে 56, 58, 59, 60। বলেন 51টা আমরা কি বলছি? ডিগ্রি জারি আদালতের ক্ষমতা। কটা ক্ষমতা? 5টা ক্ষমতা। 5টার মধ্যে প্রথম হলো যে যদি ডিগ্রি হোল্ডার যে সম্পত্তিটা, ডিগ্রিভুক্ত যে সম্পত্তিটা, এইটা তাকে বুঝাই দেওয়া।
এক নম্বর। দুই নম্বর হলো ডিগ্রি ডিগ্রিভুক্ত সম্পত্তি বোঝায় দেওয়া যাইতেছে না। ডিগ্রিভুক্ত সম্পত্তি প্রুভ করবে, নিলাম ডাকবে, বিক্রয় করবে, করে টাকা বোঝায় দেবে অথবা নিলামকৃত সম্পত্তি। আচ্ছা, 3 নম্বরে কি বলছি? হ্যাঁ, জানাজারকে আটক করে জেলখানায় রাখা, পরে জেল দেওয়া। আচ্ছা, 4 নম্বর হলো রিসিভার নিয়োগ করা। 5 নম্বর হলো অন্যান্য বিষয়। তাহলে এই 5টা হলো 51 ধারা। 54 হলো বাটোয়ারা মোকদ্দমা। এক কথায় বাটোয়ারা মোকদ্দমা, কোনো মৃত ব্যক্তির সম্পত্তি তার উত্তরাধিকারের মধ্যে বাটোয়ারা করতে হলে 54 ধারা মামলা করতে হয়। এটা বাস্তবায়ন করে কালেক্টর। 55 ধারা হলো গ্রেফতার ও আটক। বলছে গ্রেফতার আটকের মধ্যে আমরা কি বলছি? 3টে বিষয়। হ্যাঁ, কি কি থাকবে? 1 নম্বর হলো রাতের বেলা গ্রেফতার করা যায়। হ্যাঁ, কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যাবে, আটক করা যাবে, তবে রাতের বেলা অর্থাৎ সূর্য অস্তের পরে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে গ্রেফতার করা যাবে না। 2 নম্বরে কি বলছি? দেওয়া যাবে না। আর যদি ধার্মিক মহিলা থাকে কোনো গৃহে প্রবেশ করে আটক করতে হয়, তাহলে কোনো ধার্মিক মহিলা থাকলে আগে বাইর করতে হবে, তারপরে তার গৃহে প্রবেশ করে আটক করতে পারবে। আচ্ছা, 56 ধারা মহিলাদেরকে, হ্যাঁ, মহিলাদেরকে কি মহিলাদেরকে গ্রেফতার আটক করা যাবে না। মানে কোনো সাব্যস্ত জানাজার মহিলা যদি হয়, তাকে এই আইনের আওতায় তাকে গ্রেফতার আটক করা যাবে না। তাহলে মহিলাদেরকে প্রিভিলেজ দিয়েছে, যত পারে তত। দেওয়ানি আদালত আর কি যাবে না, সিভিলে তো স্যার। তারপরে 58 ধারায় আটক ও মুক্তি বলছে যে আটক করা যাবে। এটা কি 2 টাকা, 50 টাকার বেশি হলে 6 সপ্তাহ, 50 টাকা বেশি হলে 6 মাস আটক রাখা যাবে। তবে যখনই টাকাটা দিয়ে দিবে সাথে সাথে মুক্তি দিতে হবে, এখানে আটক রাখা যাবে না। সেটা কি অসুস্থতার কারণে যদি কেউ সাব্যস্ত জানাজার আটক রাখে, গ্রেফতারি পরোয়ানা জারি করে, যদি অসুস্থ হয়ে যায় তাহলে গ্রেফতারি বাতিল করতে হবে। আর যদি জেলখানায় থাকে সাথে সাথে মুক্তি দিয়ে দিতে হবে। আর সাইডে হলো ডিগ্রি জারিকৃত সম্পত্তি কি ক্রয় ও বিক্রয়, নিলাম ইত্যাদি। কিন্তু বলছে যে সব সম্পত্তি আমরা ক্রয় করতে পারবো, ব্যবহার্য জিনিসপত্র, তৈজসপত্র, প্রফেশনাল জিনিস ছাড়া অন্যান্য ক্রয় করা যাবে না। আর এখানে আবার কি বাইন্ডিং দিচ্ছে? কোনটা? এটার মধ্যে সাইডের মধ্যে আর কোনো বাইন্ডিং আছে? যেমন যে ধর্মীয় জিনিসপত্র ক্রয় করা যাবে না, নাকের ফুলেগুলো। অর্থাৎ হ্যাঁ, বলছে যে আমরা যে সাব্যস্ত জানাজারের সম্পত্তি নিলাম আমরা করতে পারবো। বলছে স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, নগদ টাকা, ব্যাংক, হুন্ডি, প্রভিজরি নোট সবই করা যাবে, কিন্তু হুন্ডি করা যাবে না। যে ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বিষয়বস্তু, এটি কখনোই করা যাবে না। এই হলো 60। তাহলে আমরা 51 থেকে 60 এই কয়েকটা ধারা আজকে শিখলাম। নেক্সট সপ্তাহে এই 1 থেকে 60 পর্যন্ত প্রত্যেকেরই আমি ধরবো। 1 থেকে 60 সবাই পড়ে আসবে। 1 থেকে 60 পর্যন্ত।